তাহলে প্রথম কোশ্চেনটা দেখো যে এখানে কি আছে, বলছে নিচের কোনটি সরল দোলগতির সমীকরণ হবে না। তাহলে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি, এটা তো হবেই, আমরা জানি যে আমরা দেখেছিলাম যে যখন সলভ করেছিলাম এরকম হয় এ সাইন ওমেগা টি প্লাস ফাই, আর বা কস নিলে এ কস ওমেগা টি মাইনাস ফাই, বা মানে সাইন ওমেগা টি আর কস ওমেগা টি এটা হতে পারে, মানে এটাও হবে এটাও হবে। আর তারপরে এর যে এই ইকুয়েশনটা যেটা ছিল ডি টু এক্স ডিটি টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো, এর সাধারণ যে সলিউশনটা আমরা লিখেছিলাম সেটা এরকম ছিল এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি। মানে এই ফর্মে যদি কোনো সলিউশন থাকে মানে ওটাও অ্যাকসেপ্টেবল হবে, মানে এখানে ওমেগা টি আছে এখানে ওমেগা টি আছে, এটা অবজার্ভ করতে হবে। মানে এটা দেখো থ্রি এ আর বি আলাদা কনস্ট্যান্টগুলো, তো এখানে থ্রি আর ফাইভ আছে তো আলাদা হতেই পারে, কিন্তু এটা দেখো ওমেগা টি আর ওমেগা টি আছে, তো এর মানে এটাও অ্যাকসেপ্টেবল, এটাও নেওয়া যাবে। কিন্তু ডি নাম্বারটাতে দেখো এটা ওমেগা টি আছে আর এখানে টু ওমেগা টি আছে, আলাদা আছে। এখানে দুটোই ওমেগা টি যদি হতো তো এটা অ্যাকসেপ্ট করা যেত, বাট এখানে যেহেতু নেই তো এটা কিন্তু অ্যাকসেপ্ট করা যাবে না, এখানে ওটাই চেয়েছে কোনটা নয়, তাহলে এটাই হবে যে এটা হবে না। বোঝা গেছে? মানে এখান থেকে আমাদের এটা শিখতে হবে সেটা হচ্ছে যদি সাইন ওমেগা টি ফর্মে থাকে ওমেগা টি প্লাস সামথিং কনস্ট্যান্ট, এটা নেওয়া যাবে, কস থাকলেও নেওয়া যাবে, এদের সুপারপজিশন করে বা লিনিয়ার কম্বিনেশন যেটা আমরা বলছি সেটা যদি থাকে সেটাও নেওয়া যাবে। সেই ক্ষেত্রে একটু দেখবে যে যে এই ফেজের পার্টটা একটু সেম থাকছে কিনা, ওমেগা ওমেগা থাকছে কিনা, ওই জিনিসটা একটু দেখতে হবে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে ডিটা। নেক্সট কোশ্চেনটা পড়ো। কি বলছে, একটি কণার সরল দোলগতির সমীকরণটা বলে দিয়েছে এটা, তাহলে ওর কম্পাঙ্ক কত। তাহলে এটা কীরকম ফর্মে আছে দেখো, ওমেগা টি প্লাস ফাইভ ফর্মে আছে, ফাইভ কস ওমেগা টি প্লাস ফাইভ, মানে এটা ওমেগা টি প্লাস ফাইভ ফর্মে আছে। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 100 পাই, এর মানে ওমেগা ইজ ইকুয়াল টু 100 পাই। কম্পাঙ্ক বের করতে বলেছে, কিন্তু এটা তো কৌণিক কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে এফটা নিউটা, তাহলে ওমেগা মানে 2 পাই/টি আর 1/t মানে এফ, তাহলে 2 পাই এফ হয়ে গেল ইকুয়াল টু 100 পাই। তাহলে পাই পাই কেটে গেল, 2 দিয়ে কাটলো 50, তাহলে ফ্রিকোয়েন্সি যেটা হলো সেটা হচ্ছে 50 হার্জ। হার্জ মানে সেকেন্ড ইনভার্স, তাহলে এটা অ্যান্সার হবে সিটা। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এই যে এটা একটা সুপার পজিশন আছে, এটা একটা সরল দোলগতির ক্ষেত্রে সমীকরণ বলে দেওয়া আছে। তাহলে এটা এইরকম ফর্মে আছে না, এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি। তো এরকম ফর্মে যদি থাকে তো এটাকে আমরা যখন এরকম করে লিখলাম যে সামথিং কনস্ট্যান্ট টাইম সাইন ওমেগা টি প্লাস ফাই আকারে যখন লিখলাম, তো এই ফাইটা ফেজ ছিল ইনিশিয়াল ফেজ, ওই ফাইটা কি লিখেছিলাম টেন ইনভার্স বি/এ, টেন ইনভার্স বি/এ ছিল। তো এখানে যদি কম্পেয়ার করো তাহলে বিটা কত, এখানে 1 আর এটা হচ্ছে √3, তাহলে ফাইটা হবে কত, টেন ইনভার্স 1/√3। আর 1/√3, বা তুমি এটাকে এইভাবে বলতে পারো টেন ফাই ইজ ইকুয়াল টু 1/√3, আর টেন থার্টি মানে 1/√3 হয়, তাহলে ফাই ইজ ইকুয়াল টু 30 হলো। তাহলে বলছে এদের মধ্যে প্রারম্ভিক দশা কত, মানে ফাইটার মান কত, তাহলে ওটা 30 ডিগ্রি হবে। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা পড়ো। আচ্ছা যদি কোথাও তোমাদের মানে বুঝতে অসুবিধা হয়, ডাউট হতো, তখন সেখানে জিজ্ঞেস করে নেবে, আর না হলে আমি বুঝবো যে হ্যাঁ এটা ক্লিয়ার হয়ে গেছে।
4 নাম্বারটা দেখো, x ইকুয়াল টু 3 cos পাই টি প্লাস 4 sin পাই টি, এই সমীকরণ নির্দেশিত সরল দোলগতির বিস্তারের মান বের করো, বিস্তারটা। তো বিস্তারটা কি ছিল? এরকমই, যখন আমরা এরকম করে লিখলাম a sin ওমেগা টি বা a cos ওমেগা টি প্লাস b sin ওমেগা টি, তাই এখান থেকে যখন আমরা এইভাবে করে লিখলাম যে a sin ওমেগা টি প্লাস সামথিং ফাই করে, তো সেই ক্ষেত্রে এটা বিস্তার ছিল না। তো এই বিস্তারটা এইগুলোর টার্মে কি ছিল? এই বিস্তারটা স্কোয়ার ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, আমরা এই থিওরিতে করেছিলাম। তাহলে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে এটা। তো এখানে ওটাই বের করতে বলেছে। তাহলে এখানে এটা 3 ধরে নাও আর বিটা 4 ধরে নাও। তাহলে এর সুপার পজিশনের ফলে যে ওয়েভটা তৈরি হচ্ছে তার বিস্তার কত হবে? তাহলে সেটা হবে স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এখান থেকে 16 আর 9 25, তাহলে স্কোয়ার রুট অফ 25 মানে 5 সেন্টিমিটার হবে। তাহলে এটার বিস্তার হবে 5 সেন্টিমিটার। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর একটা পড়ো। সরল দোলগতিতে গতিশীল একটি কণার পর্যায়কাল বলে দিয়েছে টি। ঠিক আছে? সাম্যাবস্থান থেকে বিস্তারের অর্ধেক দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? মানে বলছে যে টাইম পিরিয়ডটা টি বলে দিয়েছে, ক্যাপিটাল টি, পর্যায়কালে। সাম্যাবস্থান থেকে বিস্তারের অর্ধেক দূরত্ব, বিস্তারের অর্ধেক দূরত্ব মানে এ নয়, a/2 দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে সেটা বের করতে বলেছে। তাহলে সেটা কিভাবে বের করবে? তো আমরা কি জানি যে সরল দোলগতির ক্ষেত্রে x ইজ ইকুয়াল টু, আমরা এভাবে লিখতে পারি a সাইন ওমেগা টি প্লাস একটা ইনিশিয়াল ফেজ থাকে, তো ওটা আমরা ধরে নিচ্ছি 0। ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু a সাইন ওমেগা টি। এবার এখানে যেটা বলেছে, সাপোজ ধরে নাও যে বিস্তারের অর্ধেক দূরত্ব অতিক্রম করতে ওর যদি টি প্রাইম সময় লাগে, টি প্রাইম সময়, তাহলে সেটা কি হবে? সেই ক্ষেত্রে টি প্রাইম সময় যদি লাগে তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু a/2 হবে সেই ক্ষেত্রে বিস্তারটা। আর এখানে a সাইন ওমেগা টি প্রাইম এটা হলো। তাহলে এখানে a আর a কেটে যাবে, তাহলে সাইন ওমেগা টি প্রাইম ইজ ইকুয়াল টু হাফ হচ্ছে, সাইন ওমেগা টি প্রাইম ইজ ইকুয়াল টু হাফ হচ্ছে। আর হাফ মানে সাইন 30, 30 মানে π/6। ঠিক আছে? হ্যাঁ, 30 মানে π/6। তাহলে ওমেগা টি প্রাইম ইজ ইকুয়াল টু π/6 হলো। তাহলে টি প্রাইম ইজ ইকুয়াল টু π/6 ওমেগা হলো। ওকে, আবার দেখো ওমেগা মানে কি? টাইম পিরিয়ড যদি ক্যাপিটাল টি হয় তাহলে ওমেগা মানে 2π/ক্যাপিটাল টি হয়। তাহলে 6 2π/ক্যাপিটাল টি। তাহলে একটা পাই একটা পাই কেটে গেলো আর টিটা উপরে চলে যাবে, তাহলে t/12। এর মানে ক্যাপিটাল t/12 এই সময়ে ও কি করবে? যে সাম্য অবস্থান থেকে বিস্তারের অর্ধেক দূরত্ব অতিক্রম করবে ক্যাপিটাল t/12 সময়। তাহলে এটা অপশন হচ্ছে ডি। স্যার, স্যার সাইন ও ওমেগা টি ড্যাশ সমান হাফ যেটা করলেন তারপর থেকে একটু বলে দেন তো। দেখো, মানে এক্স ইকুয়াল টু সাইন ও এ সাইন ওমেগা টি। তো এবার ওই কি বলছে যে হুম। বিস্তারের অর্ধেক দূরত্ব, তো বিস্তার মানে এটা বিস্তার না, এবার হুম। এর অর্ধেক মানে এই যে এক্সটা তো দূরত্ব না ইন জেনারেল ফর্মে টি সময়। তো ধরো আমি টি প্রাইম সময় অর্ধেক দূরত্ব অতিক্রম করবে ধরে নিলাম, তাহলে এক্সটা a/2 বসাবো এক্স এর জায়গায়, আর টিটা টি প্রাইম বসাবো। ঠিক আছে? তো এবার হুম। এ কেটে গেলো, আর তাহলে সাইন ওমেগা টি প্রাইম ইজ ইকুয়াল টু 1/2 হলো। এই যে সাইন ওমেগা টি প্রাইম 1/2, হুম। এবার এটা মানে সাইন π/6, তাহলে ওমেগা টি প্রাইম মানে π/6, তাহলে টি প্রাইম মানে π/6 হুম। ওমেগা, ওমেগা মানে 2π/ক্যাপিটাল টি, পাই পাই কেটে গেলো, তাহলে t/12 হলো।
স্যার বুঝে ঠিক আছে? গেছি। হুম, স্যার কোশ্চেনগুলো যা হ্যাঁ, পরীক্ষার সময় আসবে নাকি সেটাই সমস্যা। পরীক্ষার সময় তো একটা আসবে, যে কোনো এক দুটো আসবে, কিন্তু না না, প্র্যাকটিস তো আমি স্যার সবই মাথায় গুলো ক্লিক করবে নাকি, হ্যাঁ ক্লিক করবে নাকি এটাই ক্লিকের বুঝতে কথা পারছি। বলছো? হ্যাঁ ক্লিক স্যার, যার সাথে বেশি পরিচিত হয় সেটা সবসময় মনে থাকে। ক্লিক করবে। হ্যাঁ হ্যাঁ, স্যার। তো পরিচয়টা বানাতে হবে আর কি। তার জন্য প্র্যাকটিস দরকার, বারবার দেখতে হবে। একটি কণা এ বিস্তার বিশিষ্ট সরল দোলক গতিশীল, মানে বিস্তারটা বলে দিয়েছে এ। যখন কণাটির স্থিতি শক্তি ও গতি শক্তির মান সমান হবে, তাহলে তখন সাম্যাবস্থানের সাপেক্ষে কণাটির সরণ হবে কত? মানে সরণটা বের করতে বলেছে, কন্ডিশনটা বলে দিয়েছে, স্থিতি শক্তি আর গতি শক্তি। তো আমরা স্থিতি শক্তি গতি শক্তি রাশিমালাটা জেনেছি। স্থিতি শক্তি কি ছিল? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ছিল। আর গতি শক্তি কি ছিল? টোটাল এনার্জি থেকে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ারটা টোটাল থেকে মাইনাস এক্স স্কোয়ার করে দিব, পটেনশিয়াল এনার্জিটা বাদ দিয়ে দেবো, তো সেটা হয়ে যাবে কি? গতি শক্তি। হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ারটা টোটাল এনার্জি ছিল না, তাহলে সেই হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার থেকে যদি আমি তার পটেনশিয়াল এনার্জি বা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে সেটা গতিশক্তি পেয়ে যাব। এখানে কোশ্চেনটাতে বলেছে দুটো সমান, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে, এটা অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে আমি হাফ এম ওমেগা স্কোয়ার কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো এখানে মাইনাস এক্স স্কোয়ার, আর এদিকে প্লাস এক্স স্কোয়ার, এদিকে নিয়ে আসি, তাহলে টু এক্স স্কোয়ার হয়ে গেল, ইজ ইকুয়াল টু এ স্কোয়ার হলো। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো এ স্কোয়ার বাই টু, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হলো এ বাই রুট টু। তাহলে সরণ কত হচ্ছে? এই কন্ডিশনে সরণটা এ বাই রুট টু হচ্ছে, এটা বিস্তারটা। তাহলে অপশন হবে বি। এর মানে এখান থেকে এটা বোঝা গেল যে থিওরিটার যে মানে স্থিতি শক্তি যে এইটা হয় আর গতি শক্তি যে এইটা হয়, এটা মনে রাখতে হবে। এবার কোশ্চেন হচ্ছে মনে কিভাবে রাখবো? তো এটা তুমি জানো, স্থিতি শক্তি যদি জানো এটা হয়, তাহলে আর যদি এটা জানো টোটাল এনার্জিটা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হয়, তাহলে নিশ্চয়ই হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার থেকে স্থিতি শক্তি বাদ দিলে গতি শক্তিটাই পড়ে থাকবে, তাহলে এই জন্য মাইনাস করে দিয়েছি, আর দুটোকে সমান করে এক্স এর মানটা বের করে নিয়েছি। তো একটু লজিক্যালি পড়বে তো মনেও থেকে যাবে। তারপরে এখানে দেখো, একটি কণা এন কম্পাঙ্কের সরল দোলগতি সম্পাদন করে, তাহলে কণাটির গতি শক্তি যে কম্পাঙ্কে পরিবর্তিত হয় তা হলো কত? মানে গতি শক্তিটা কত কম্পাঙ্কে হবে? তাহলে দেখো, কণাটি এন কম্পাঙ্কে সরল দোলন সম্পন্ন করে, মানে তাহলে এটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, মানে টু পাই এফ টি। এটা তোমার বিস্তারের মানে কণাটার সরণের রাশিমালা হবে এরকম। এন কম্পাঙ্ক যেহেতু বলেছে, টু পাই এন বলে দিলাম। এটাই না, প্লাস ফাই একটা থাকে, ফাইটা জিরো ধরে নিচ্ছি। বলছে এর গতিশক্তিটা তাহলে কি রকম হবে? তাহলে গতিশক্তি মানে তো কি, মানে গতিশক্তি মানে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই জিনিসটা, তাই না? তো এটা কি রকম হবে? তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কি? এ স্কোয়ার সাইন স্কোয়ার টু পাই এন টি। এ স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু, এটা আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু পাই এন টি। এবার দেখো, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার থিটা।
তাহলে এই পুরো জিনিসটাকে আমি cos স্কোয়ার থিটা লিখতে পারবো, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার cos স্কোয়ার থিটা টু এন পাই টি। কিন্তু এটা স্কোয়ারে আছে, আমি যদি এমনি নিয়ে আসি সাইন ফর্মে, তাহলে cos স্কোয়ার থিটা মানে কি, আমরা এই রিলেশনটা জানি, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু cos টু থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস cos স্কোয়ার থিটা হলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু cos টু থিটা, তাহলে 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos টু থিটা। মানে মুদ্রা কথা হচ্ছে যে এই জিনিসটাকে আমি নিচে একটা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2 cos স্কোয়ার থিটাকে 1 প্লাস cos টু থিটা লিখতে পারবো, cos 2 ইন্টু 2n পাই লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো ফ্রিকোয়েন্সিটার জায়গায় n এর জায়গায় 2n চলে আসলো, তারপরে 2 পাই টি আছে, তাই না? তো তাহলে গতি শক্তিটা যেটা হবে সেটা 2n পাই হবে। সিমিলারলি স্থিতি শক্তিতেও তো এরকম না, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার টার্মটাকে যখন আমি এইভাবে লিনিয়ার টার্মে নিয়ে আসবো, তো সেই ক্ষেত্রে তোমার এখানেও 2n হয়ে যায়। যদি এতগুলো না করার দরকার পড়ে, তাহলে শুধু আমরা মনে রাখবো যদি n কম্পাঙ্ক হয় তার সরণটার, তাহলে তার গতিশক্তির কম্পাঙ্ক হবে 2n, আর স্থিতি শক্তিরও হবে 2n। ঠিক আছে, দুটো এক্স স্কোয়ার টার্মে আছে এই জন্য, তাহলে এটা হবে 2n। ঠিক আছে, এতে ক্যালকুলেশন করার যদি না ইচ্ছা হয় তো শুধু মনে রাখবে এটা ফ্যাক্ট হিসেবে যে এটা 2n হয়, ডবল হয়। যদি ধরো এরকম বলে দিল যে এটা n কম্পাঙ্কের সরল, n এর জায়গায় 100 বলে দিল, 100 হার্টজের একটা সরল দোলগতি আছে, সরল দোলক আছে, তাহলে ওর গতিশক্তির কম্পাঙ্ক কত হবে? তাহলে 200 হার্টজ হবে। যদি বলে দেয় 500 হার্টজের সরল দোলক আছে, তো গতিশক্তির কত হবে? 1000 হবে। ঠিক আছে, তো এই হিসেবে মনে রাখতে পারো, যেভাবে কম্পিটিশনে মনে রাখে অনেক কিছু। আর না হলে এটা করে এইভাবে করে দেখতে পারো। স্যার স্ক্রিনটা বিশাল ঝাপসা আসছে কেন? ঝাপসা আসছে, বাকিদেরও যাচ্ছে কি? হুম? স্যার স্ক্রিনটা বড় করলে ঝাপসা আসছে, আর ছোট করে দেখলে কষ্ট। মানে তুমি জুম করেছো নাকি নেটের সমস্যা হলে হয় অনেক সময়, এখানে তো দেখিনি তো। হচ্ছে স্যার। আমি সেটিংসে, এবার স্যার ঠিকঠাক আছে এখন। হ্যাঁ ভিডিও কোয়ালিটি আউটপুট তো এইচডি কোয়ালিটি আছে, তো এইচডি কোয়ালিটি আছে। আচ্ছা, এটা হলো, তাহলে স্যার আমার প্রবলেম হবে, ঠিক আছে। এখানে দেখো 8 নাম্বারটা দেখো, নিচের হ্যাঁ স্যার, কোনটি, এটা আমার বুঝতে অসুবিধা আছে হ্যাঁ একটু। হ্যাঁ এটা আমি বলে দিচ্ছি, নিচের কোনটি সরল দোলগতির ক্ষেত্রে প্রত্যানয়ক বল বনাম সরণ লেখচিত্র হবে, কোনটি হবে? তাহলে আমরা এটা জানি যে প্রত্যানয়ক বলটা প্রপোর্শনাল টু মাইনাস এক্স হয়, একটা মাইনাস হয়, মানে প্রপোর্শনাল টু এক্স, আর এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স আমরা লিখি, এটাই তো। তো এটার মানে কি দেখো, এটা যদি আমি প্লট করতে যাই, তাহলে এক্সটা যখন জিরো হবে, ধরো এইদিকে আমি এফ দিচ্ছি, এদিকে এক্স দিচ্ছি, তো এক্সটা যখন জিরো হবে তখন এফটাও জিরো না, এক্সটা জিরো তো এফটাও জিরো। এবার দেখো এক্সটা যখন ধরো প্লাস বাড়ছে, প্লাসের দিকে বাড়ছে, এইদিকে বাড়ছে, তাহলে ধরো প্লাস ওয়ান হলো, তাহলে এটা মাইনাস কে হবে? এফটা। এর মানে এইদিকে বাড়াতে এফটা নেগেটিভের দিকে যাচ্ছে এইরকম, আর লিনিয়ারলি যাচ্ছে কারণ এটা একটা এক্স হ্যাঁ, স্কোয়ার ওয়াই নেই না, দিকে এদিকে। লিনিয়ারলি যাবে। তো এইদিকে তো এইভাবে হলো, এবার এক্সটা যদি এইদিকে বাড়ে, তাহলে এইদিকে বাড়ে মানে এক্স এর ভ্যালুটা নেগেটিভ হবে। তো এক্সটা নেগেটিভ নিজেই, ধরো মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান আর মাইনাস প্লাস কে হয়ে গেল না, প্লাস কে, মানে এটা এক্সটা যখন মাইনাস, এই পুরো জিনিসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এর মানে এটা উল্টো দিকে এইভাবে করেই বাড়বে, তাহলে এটা তোমার প্লাস এ থেকে মাইনাস এ অবধিই থাকবে কারণ বিস্তারটা অবধি থাকবে। তাহলে কোনটার সাথে সিমিলারিটি হচ্ছে? সিটার সাথে। স্যার আরেকবার বলে দেন। আরেকবার বলছি, দেখো মানে এই রিলেশনটা অবধি কোনো সমস্যা আছে কি, যে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স দিয়ে লিখলাম?
আচ্ছা, ওটা তো রিলেশনটা, ওটা জানি। হ্যাঁ, তো এটা তুমি জানো, ঠিক আছে। এবার আমি বলছি এক্স এর মানটা যদি আমি প্লাসের দিকে বাড়াই, মানে পজিটিভ এক্স এক্সিসের দিকে যদি নিয়ে যাই, তাহলে ওভারঅল টার্মটা নেগেটিভই থাকবে না, কারণ মাইনাস হুম সাইনটা যে আছে। আর এটা লিনিয়ার ইকুয়েশন না, এক্স হুম। এর পাওয়ার 1 মানে লিনিয়ার ইকুয়েশন, একঘাত সমীকরণ। তাহলে এটা একটা আচ্ছা, লিনিয়ারলি হয় কি? নেগেটিভের দিকে বাড়বে। কত দূর বাড়বে? এ অবধি বাড়বে, কারণ বিস্তার এ না, তো এ অবধি বাড়বে। এবার আমি যদি নেগেটিভের দিকে নিয়ে যাই এক্সটা, তো এইদিকে তো নেগেটিভ ভ্যালু, তো এক্সটা নেগেটিভ আর এখানে অলরেডি নেগেটিভ আছে, দুটো মিলে পজিটিভ হয়ে গেল না, তাহলে এফটা এখন পজিটিভ হবে, এইদিকে এফ প্লট করেছি। আর এটা লিনিয়ারলি বাড়বে, তাহলে এইদিকে পজিটিভ বাড়বে, পজিটিভ দিকে, তাই না? এইদিকে মাইনাস এ অবধি হবে, তো হুম, মাইনাস এতে এটা মাইনাস কে টাইমস এ হবে, মানে এর ভ্যালুটা মাইনাস কে আর মাইনাস এ, তাহলে কে এ হবে, এটা প্লাস কে এ হবে এই ভ্যালুটা, আর এদিকে হবে মাইনাস কে। তাহলে গ্রাফটা হচ্ছে এইরকম, এইরকম গ্রাফ এখানেই আছে, সি নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে নেক্সট 9 নাম্বারটা, একটি চলতরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 2 মিটার, মানে ল্যামডাটা হচ্ছে 2 মিটার, আর তরঙ্গটির যাত্রা পথে 1 মিটার দূরত্বে অবস্থিত দুটি কণার দশা পার্থক্য হবে কত? ঠিক আছে, 1 মিটার দূরত্ব। তাহলে দেখো আমি যদি একটা চলতরঙ্গ আঁকি, তাহলে এরকম না, এরকম আমি আঁকতে পারি। তো এখানে কি বলছে যে এর তরঙ্গ দৈর্ঘ্য 2 মিটার, মানে এখানে থেকে এখান অবধি 2 মিটার, রাইট? এই পুরোটা 2 মিটার। তাহলে 1 মিটার দূরত্বে আসে বলছে, তাহলে 1 মিটার দূরত্ব এর অর্ধেক নিলেই হবে, এটা এটা 1 মিটার হবে। তাহলে তাহলে এদের মধ্যে দশা পার্থক্য কত আছে? এটা যদি 0 হয়, এটা কত? পাই না, তাহলে দশা পার্থক্য কত? পাই, তাহলে অপশান পাই হবে। এটা এইভাবে তুমি বুঝতে পারো, না হলে তুমি এইভাবে রিলেশন বা এমনি এটা কমপ্লিট, একটা কমপ্লিট তরঙ্গের জন্য কত দশা পার্থক্য হয়? 2 পাই, এখান থেকে এখানে 2 পাই হয়, মানে ল্যামডা ওয়েভলেন্থের জন্য দশা পার্থক্য হয় 2 পাই। তাহলে ইউনিট ওয়েভলেন্থের জন্য দশা পার্থক্য হবে 2 পাই বাই ল্যামডা। এবার যে কোনো ডিস্টেন্সের জন্য, এক্স ডিস্টেন্স যদি বলে দিই, তাহলে এক্স ডিস্টেন্সের জন্য দশা পার্থক্য কত হবে? 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স হবে। এর মানে ইন জেনারেল যদি আমি মনে রাখতে চাই, তাহলে ফাই ইজ ইকুয়াল টু হবে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এখানে দেখো 2 পাই বাই ল্যামডা আর এক্সটা বলে দিয়েছে তোমার কি 1 মিটার, তাহলে এক্সটা 1 মিটার বলে দিলাম, ঠিক আছে। আর ল্যামডাটা কত? ল্যামডাটা হচ্ছে 2 মিটার, 2 মিটার বলে দিয়েছে, তো ল্যামডার মান 2 বসিয়ে দাও, তাহলে 2 পাই বাই 2 ইন্টু 1, তাহলে 2 কেটে গেল, পাই পড়ে থাকলো, তাহলে পাই হবে। তুমি গ্রাফিক্যালি যদি বুঝে যাও তো ভালো ব্যাপার, আর না হলে তুমি এই রিলেশনটা মনে রাখবে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, বা ডেল্টা দিয়ে মনে রাখো তাও হবে, ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ডেল্টা এক্স। ডেল্টা এক্স হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, আর ওই দূরত্বের জন্য এদের মধ্যে দশা পার্থক্য কত হবে, সেটা হবে 2 পাই বাই ল্যামডা টাইমস এক্স, ডেল্টা এক্স। বোঝা গেছে? হ্যাঁ স্যার, গ্রাফটা থেকেই ভালো বোঝা গেল। হ্যাঁ, তুমি না হলে এমনি ইন জেনারেল তুমি, এটা তো এখানে ঠিক আছে, ইন জেনারেল যদি অন্য পয়েন্টে কোনো ভ্যালু দিয়ে দিল, সেই ক্ষেত্রে ফর্মুলাটা ইউজফুল হয়। সে ফ্যাকশন দেওয়া থাকলে এরকম ক্ষেত্রে। হুম। তারপরেরটা বলছে কোনো মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ প্রবাহিত হওয়ার সময় তরঙ্গের যে ধর্মটি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না,
তো এটা আমরা পড়েছি কোনটা করেন, কম্পাঙ্কটা করেন, বাকিগুলো করে। আমরা দেখেছিলাম না ভিটা প্রেসার আর কি কি টেম্পারেচারের উপরে নির্ভর করে, ঘনত্বের উপরে নির্ভর করে, প্রেসারে করে না। তরঙ্গ দৈর্ঘ্যটাও চেঞ্জ হয় কিন্তু কম্পাঙ্কটা সেমই থাকে। তারপরে 11 নম্বরটা দেখো, একটি শব্দ তরঙ্গের সমীকরণ বলে দিয়েছে, তার তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, তরঙ্গ দৈর্ঘ্যের মান। সমীকরণটা যদি ভালো করে দেখো এটা কি ফর্মে আছে, সাইন ওমেগা টি প্লাস কে এক্স ফর্মে আছে, তাই না? ওমেগা টি প্লাস কে এক্স ফর্মে। তাহলে ওমেগা মানে 314 এটা বলে দিয়েছে তোমাকে। কি বের করতে, তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বের করতে হবে, তাহলে কে এক্স টার্মটাকে নিতে হবে। কে মানে 2 পাই/ল্যামডা জানো, তাহলে 62 পয়েন্ট, মানে এখানে যেটা 62.8 যেটা, এটা কে এর সাথে কম্পারেবল। আর কে মানে 2 পাই/ল্যামডা, তাহলে ল্যামডাটা হবে 2 পাই/62.8, 2 দিয়ে কেটে দাও, তাহলে এটা পাই/2, 3 যা 2 1 যা 31.4, 5 মানে পাই মানে 3.14, আর নিচে হচ্ছে 31.4। তাহলে এটা কেটে যাবে, পয়েন্ট তুললে নাও, নিচে দুটো জিরো, এই পয়েন্ট তুলে নাও, উপরে একটা জিরো, এই পুরো জিনিসটা কেটে গেল, মানে 1/10, একটা জিরো কাটো, 1/10, 1/10 মানে 0.1, তাহলে 0.1 পড়ে থাকছে। তাহলে 0.1 ইউনিট হয়ে যাবে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা, অপশন এ। মানে এখান থেকে আইডেন্টিফাই করতে শিখতে হবে আর কি। ঠিক আছে এটা। স্যার কোন ফর্মটা যে কখন নেওয়া হচ্ছে? না না, তুমি কখন নেওয়া হচ্ছে না এটা তুমি দেখো ভালো করে, এটাকে দেখো। এটা এরকম ফর্মে আছে না, এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স ওমেগা টি ফর্মে প্লাস আছে কে না। এক্স। হ্যাঁ, তো ওই কোশ্চেনটাতে যেটা দেওয়া আছে ওটাকে ভালো করে অবজার্ভ করতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো যে কোনটা নেওয়া হয়েছে এখানে। ওকে। আচ্ছা তারপরে তো একই এরকম। হ্যাঁ, এখানে কি বলছে, একটি চলতরঙ্গের সমীকরণ, এটা কণার সর্বোচ্চ বেগ আর তরঙ্গ বেগের অনুপাতটা বের করতে বলেছে। এটা একটু অন্য আছে। সর্বোচ্চ বেগ মানে আহ, মাধ্যম কণার সর্বোচ্চ বেগ, মানে ক্যাপিটাল ভিটার কথা বলছে। আর তরঙ্গ বেগ মানে স্মল বেগ, এই দুটোর রেশিওটা বের করতে বলছে কত হবে। তাহলে মাধ্যম কণা মানে কি, মাধ্যম কণার বেগ মানে ওয়াইটার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। আর তরঙ্গ বেগ মানে স্মল ভিটা। তো এই স্যার জিনিসটাকে, আগের অঙ্কটা একটু বলেন তো আবার। ও আগের অঙ্কটা, এটা অঙ্কই না তো, এটা জাস্ট আইডেন্টিফিকেশন। দেখো এটাকে আমি এ সাইন কে এক্স প্লাস ওমেগা টি ফর্মে আছে না লেখা, এটা দেখো, এ এ মানে 0.005 সাইন কে এক্স মানে 62.8 টাইমস এক্স প্লাস ওমেগা টি, ওমেগা মানে 314 টাইমস টি, এই ফর্মেই আছে না। বলো, এবার এই দুটোকে যদি তুমি কম্পেয়ার করো, তুলনা করো, তাহলে কে এর জায়গায় কে আছে 62.8, তাহলে কে ইজ ইকুয়াল টু 62.8 হলো না, ওয়েভ নাম্বার যেটা। তো এখানে কে মানে আবার 2 পাই/ল্যামডা, এখান থেকে ল্যামডাটা খালি বের করেছি 0.1, পাই এর মান বসিয়ে দাও 3.14 করে। পাই ল্যামডা, ঠিক। ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা এ করে দিয়েছে মনে হয়।
এটাই না, এটা দেখো। হ্যাঁ স্যার, হ্যাঁ, কঠিন। তাহলে ভিটা দেখো কি করেছে, ভিটা ডিওয়াই ডিটি, ডিওয়াই ডিটি করলে তোমার ক্যাপিটাল ভিটা দিচ্ছে। তাহলে এইটাকে তুমি টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করো তাহলে এই জিনিসটা বেরিয়ে আসবে। আর একটা 3 আছে, তাহলে 3, আর এখানে এটা পাই/2 না, আর 50 বেরিয়ে আসবে। আর তারপরে সাইনটা কস হয়ে যাবে, কস সামথিং যেটা আছে ওটা। এবার ম্যাক্সিমাম বলেছে, সর্বোচ্চ মানে কসের ম্যাক্সিমাম ভ্যালু তো 1 হয়, তো এটাকে 1 ধরে নাও। তাহলে এই জিনিসটা ভি ম্যাক্স হলো, মানে মাধ্যমের কণার যে ম্যাক্সিমাম ভেলোসিটিটা সেটা হলো 25। কেটে দাও 25, তাহলে 25 3 যা 75 পাই হলো ভি ম্যাক্সটা। আর এখানে দেখো যে তরঙ্গের বেগ যেটা, সেটা কি হবে? তরঙ্গের বেগ মানে কোনটা হবে? ভিটা। মানে এটাকে তুমি যদি এই ফর্মে লিখো, এ সাইন, এখানে পাই/2 তো 2 পাই/ল্যামডা, এই ফর্মে লিখো কে ভিটি মাইনাস এক্স, এই ফর্মে। তাহলে এটা হচ্ছে ভি না, এখানে টিটার সাথে যেটা আছে ওটা ভি আছে, তরঙ্গের বেগটা মানে ভিটা হচ্ছে 50। মানে এটা কম্পেয়ার করে ভিটা পেয়ে যাচ্ছ এখান থেকে। এবার এই দুটো রেশিও বের করতে বলেছে, তাহলে দুটো রেশিও করে নাও, ডিভাইড করে নাও। 25 দিয়ে কাটবে, 25 2 যা 25 3 যা, তাহলে 3 পাই/2 হলো, 3 পাই/2 রেশিওটা হলো। ঠিক আছে, মানে এখানে এই কোশ্চেনটা যে আছে এরপরে ওর মানে 7 নম্বর কোশ্চেনটা মনে হয়, এটা কোথাকার যে, এটাও একই রকমের। স্যার এটা মক টেস্ট বলে লাস্ট পেজে যেটা আছে না, ও আচ্ছা, এইটারই হ্যাঁ ওটাও ইনক্লুড করেছে, ওখান থেকে আছে। মানে তুমি যখন কণার বেগ বের করবে ডি/ডিটি বের করবে, আর যখন তুমি ওই তরঙ্গটার বেগ, তো তুমি এই ফর্মুলাটাকে মানে ওই ইকুয়েশন থেকে কম্পেয়ার করে নেবে, y = a সাইন, কে কমন নিয়েছিলাম না, তাহলে এটা ভি টি হয়ে গেছিল, আর মাইনাস এক্স হয়ে গেছিল। এখান থেকে টি এর সাথে যেটা আছে ওটা ভি থাকবে। তাহলে এখানে যেটা হলো তোমার অ্যান্সার, সেটা হচ্ছে এটা 2 পাই/3, 3 পাই বাই না টু থ্রি স্যার। পাই বাই টু হলো না, এটা হলো 3 পাই/2। হ্যাঁ 3 পাই/2। তারপরেরটা দেখো কি বলছে, শব্দ তরঙ্গ উষ্ণ বায়ুতে এবং একটি ধাতুর মধ্যে যথাক্রমে এত আর এত বেগ নিয়ে অগ্রসর হয়। 700 হার্জ কম্পাঙ্কের একটি শব্দ তরঙ্গ উষ্ণ বায়ু থেকে ওই ধাতুতে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দেখো আমরা কি জানি, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, এটা জানি। আর এটাও জানি যে এই এনটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, এটা সব জায়গায় ফিক্স থাকে, মানে ভি প্রপোর্শনাল টু ল্যামডা, এটা বলতে পারবো। তো কি বের করতে বলেছে, ওই ধাতুতে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য কত। মানে আমি যদি v2/v1 বলি, তাহলে λ2/λ1 হবে। λ2টা বের করতে বলেছে। v2টা কত, v2টা হচ্ছে 3500, v1টা কত 350, λ2/λ1, এটা এটা কাটো, 35 10 থাকবে, তাহলে λ2টা কত হলো 10 টাইমস λ1, মানে λ1 যা তার থেকে 10 গুণ বেশি হবে। তাহলে শব্দ তরঙ্গ উষ্ণ বায়ু থেকে যখন ধাতুতে প্রবেশ করছে, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য 10 গুণ হবে, 10 গুণ বেড়ে যাবে। তাহলে 10 গুণ হ্রাস, না 10 গুণ বৃদ্ধি পাবে, সি নাম্বারটা। ঠিক আছে।
ভি প্রপোর্শনাল টু ল্যামডা যে হয় ওটা দিয়ে। তারপরেরটা দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ এত হলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ হবে কত? তো আমরা জানি যে শব্দের বেগটা কিভাবে নির্ভর করে, টি এর সাথে তার স্কোয়ার রুটের সাথে মানে প্রপোর্শনাল হয়, তাই না? এরকম ছিল না, গামা আর টি বাই এম এভাবে ছিল। তাহলে এখানে টেম্পারেচারটা ডিফারেন্স আছে, মানে তাহলে V2/V1 যদি বলি তাহলে T2/T1 এরকম। এবার V1টা 0 ডিগ্রি বলে দিচ্ছি, 0 ডিগ্রিতে, তাহলে V2টা যদি আমি বের করি তাহলে V2 ইজ ইকুয়াল টু V1 টাইমস T2 মানে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে আর এগুলো কেলভিনে, তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 প্লাস 30 মানে 303 কেলভিন। আর নিচে T1 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। আর V1টা বলেই দিয়েছে 332, তাহলে 332 টাইমস এটা। এবার মেন পয়েন্ট হচ্ছে যে এই জিনিসটা কত হবে এটা বের করা। এরকম দিলে তো ক্যালকুলেটর ছাড়া হ্যাঁ, বের করতেই পারবো না। ওটাই তো, মানে এটা 1 পয়েন্ট, দেখো এটা একের থেকে বড়, একের থেকে ছোট হবে না আর কি, মানে 332 থেকে তো বড়ই হবে। এবার সব ডাটাগুলো 332 থেকে বড়ই আছে, মানে গেস হ্যাঁ স্যার, গেস তুমি মাস্টারগিরি জিজ্ঞেস করলে করো। হবে না। হ্যাঁ, তো এটা একটু করতে হবে আর কি। আহ, এটা যদি করে দেখা যায় মানে 350-এর কাছাকাছি আসে আর কি। আমি ওটা ক্যালকুলেটর নিয়েই করেছি, কিন্তু আমি হুম। তারপরে ভাবছিলাম এটা তো মানে পরীক্ষার সেন্টারে এগুলো তো আসলে করা যায়, এর রুট বের করার নিয়ম আছে, কিন্তু ওগুলো লং টাইম তো লং টাইম হ্যাঁ, টাইমের লং ব্যাপার। ডিভিশন মানে ভাগ ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে পদ্ধতিতে করা মনে যায়। হয় করা যাবে না, বর্গমূল ভাগ পদ্ধতিতে হ্যাঁ হ্যাঁ, করা যাবে, কিন্তু ওটা সময় লাগবে। অনেকটা সময় লাগবে। আচ্ছা, এখানে দেখো তারপরেরটা, কোনো শব্দ তরঙ্গ বায়ু থেকে জলে প্রতিসরিত হওয়ার সময় আপতন কোণ আই, মানে এটা ধরো জল মাধ্যম আর এটা ধরো এয়ার, তো এখান থেকে এইদিকে এখান থেকে ধরো এদিকে প্রতিসরিত হচ্ছে, তাহলে আপতন কোণ এখানে যদি আই হয় আর প্রতিসরণ কোণ যদি আর হয় তাহলে কি হবে, কোনটা হবে ওটা জিজ্ঞেস করেছে, আই গ্রেটার দেন আর না এটা। তো এটাতে আমাদের স্নেলসের সূত্রটা লাগে। আমরা কি জানি যে আহ, দুটো মাধ্যম যদি থাকে আর এখানে প্রতিসরণ হয় এভাবে করে, এটা আই আর এটা যদি আর হয় তাহলে সাইন আই বাই সাইন আর, এটা ধরো এয়ার মিডিয়াম আর এটা ধরো ওয়াটার মিডিয়াম, ঠিক আছে? তাহলে এটা হয় যে এয়ার মিডিয়ামে তার যা বেগ V1 ধরো আর ওয়াটার মিডিয়ামে তার যা বেগ V2 ধরো, তাহলে তাদের রেশিওটার সাথে সমান হয়। এবার এটা তোমরা এটাও জানো যে কঠিন মাধ্যমে সব থেকে বেশি শব্দের বেগ হয়, তারপরে তরল মাধ্যমে হয়, তারপরে বায়ু মাধ্যমে হয়। তাহলে এখান থেকে তোমরা এটা বলতে পারবে যে ওয়াটার মাধ্যমে শব্দের বেগটা বেশি, মানে এখান থেকে তো তুমি এটা অ্যাটলিস্ট বলতে পারছো যে V2টা গ্রেটার দেন V1 হবে। তো V2টা নিচে আছে, V2টা গ্রেটার দেন V1 যদি হয় তাহলে এই যে ভ্যালুটা হবে ওটা লেস দেন 1 হবে। যত হবে ওটা দরকার নেই জানার, কিন্তু লেস দেন 1 হবে। তাহলে সাইন আইটা লেস দেন সাইন আর হবে, তাহলে আইটা লেস দেন আর হবে, ঠিক আছে? শব্দের ক্ষেত্রে এটা, আলোর ক্ষেত্রে বলছি না, ঠিক আছে?
তার কারণ হচ্ছে আলোর ক্ষেত্রে কেসটা যদি ভাবো ওটা অন্য রকম হবে। আলোর ক্ষেত্রে তো এখানে আইটা বড় হয় আরটা ছোট হয়, তাই না? আলো যদি পাস করাও তো এখানে ওর বেগটা কমে যায়, জল মাধ্যমে আলোটার বেগটা কমে যায়, কিন্তু শব্দটার বেগ হচ্ছে তোমার বেড়ে যায়, একটু বেশি হয় আর কি। তো এই জন্য এখানে এই কেসটা হয়েছে। আপাত দৃষ্টিতে যদি ছবিটা দেখে মনে হয়, আমরা ভাবি তো মনে হবে যে না আরটা তো ছোট হওয়ার কথা আইটার তুলনায়, বাট ওটা না, আরটাই বড় এখানে। কেন? তার কারণ হচ্ছে যে এখানে শব্দটাকে আমরা নিচ্ছি, ঠিক আছে, শব্দ তরঙ্গটাকে নিচ্ছি, এই জন্য এটা হয়েছে। তাহলে আই লেস দেন আর হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে যে এটা শব্দ তরঙ্গ নিয়েছে বলে এরকম হয়েছে। লাইটের ক্ষেত্রে এটা উল্টো হতো, আলোক তরঙ্গ আমরা স্যার আলোটা। মিউ সমান কি শব্দে, মিউ হ্যাঁ, সমান শব্দের বেগের অনুপাত, মানে বায়ু মানে এখানে এখানে শব্দের ক্ষেত্রে যখন আমরা বলছি তো সাইন আই বাই হুম সাইন আর বলছি না তো, এটা হচ্ছে v1/v2, এটা হয়। আর একটা হচ্ছে 1 μ 2 হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটা শব্দের বেগের রেসপেক্টে। কিন্তু আমরা এটা আরো আলোর ক্ষেত্রে স্যার কি হবে? লাইটের ক্ষেত্রে আমরা আলোর বেগকে নিয়ে তখন আলোচনা করব, ঠিক আছে? তো স্যার লাইট, একটু আসছি, হ্যাঁ আলোর, বলো। একটু আসছি স্যার। হ্যাঁ, কোথায় আবার কি হলো? ঠিক আছে, আসো। আচ্ছা, এখানে বলছে কোন দৃঢ় প্রতিফলক থেকে শব্দ তরঙ্গ প্রতিফলিত হলে দশার পার্থক্য হয় কত? তো এটা মনে রাখবে যে এটা দশা পার্থক্য হয় পাই। মানে দুটো জিনিস মনে রাখবে, যে একটা হচ্ছে যদি হার্ড সারফেস হয়, ঠিক আছে, তো হার্ড সারফেস যদি হয় শব্দটা এইভাবে করে পড়ে ব্যাক হয়ে যাবে, এভাবে করে ব্যাক হয়ে যাবে মানে। তো এখানে এটা মনে রাখবে যে ফেজ ডিফারেন্স যেটা সেটা পাই হয়। আর যদি এটা সফট সারফেস হয় মানে মসৃণ হয় আর কি, নমনীয় হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার ফেজ ডিফারেন্স হয় না, এটা অ্যান্সার হতো। তো এই দুটো পয়েন্ট মনে রাখবে। একটা পয়েন্ট হচ্ছে যে যদি হার্ড সারফেস হয়, দৃঢ় হয়, তাহলে পাই ফেজ ডিফারেন্স হয়। আর যদি নমনীয় হয় বা সফট হয় ওরকম, তাহলে সেখানে কোনো ফেজ ডিফারেন্স হয় না, ঠিক আছে? এগুলো ক্যালকুলেশন আছে বাট ওগুলো দরকার নেই, জাস্ট ফ্যাক্টটা মনে রাখো তাহলেই হবে। কারণ শব্দের উপরে একটা বই লেখা আছে, তো ওটা তো এখন দরকার নেই আমাদের। তো এটা পাই ফেজ ডিফারেন্স হয়, মনে রাখবে হার্ড সারফেস হলে। আর যদি সফট সারফেস নমনীয় সারফেস হয় তাহলে জিরো হবে। তারপরে এটা দেখো, একটি স্থাণু তরঙ্গের পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত হয়? তাহলে আমরা এটা জানি যে পরপর দুটি নিস্পন্দ বিন্দু হোক বা সুস্পন্দ বিন্দু হোক, সেটা যদি পরপর হয় মানে দুটো নোড বলো বা দুটো অ্যান্টি নোড বলো, সেটার মধ্যে এই কত হয় দূরত্বটা? λ/2 হয়। আর একটা যদি নোড আর একটা অ্যান্টি নোড নাও তাহলে λ/4 হয়, এটা আমরা দেখেছিলাম। কিন্তু এখানে দুটো নিস্পন্দ বিন্দু বলেছে, একটা নিস্পন্দ একটা সুস্পন্দ বললে তখন λ/4 অ্যান্সার হতো। এখানে দুটোই নিস্পন্দ বলেছে বলে λ/2 হয়েছে। তো বলছে দুটি কম্পনশীল সুর শলাকা যথাক্রমে এত এবং এত তরঙ্গ উৎপন্ন করে। সুর শলাকা দুটিকে একসঙ্গে কম্পিত করলে প্রতি মিনিটে উৎপন্ন স্বরকম্পর সংখ্যা কত? বিটসের কথা বলছে। তো আমরা বিটস, নাম্বার অফ বিটস যদি দেখি তো সেটা কত হয়? সেটা হয় f1 - f2, মানে তাদের যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা সেটা কতগুলো হয়। তো এখানে ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে আগে। এটার ফ্রিকোয়েন্সি কত? দেখো এটা 500 পাই টি আছে, মানে এই ফর্মে আছে, 2π/ft বা 2π/nt ফর্মে আছে। তো এটা 2π/f1t ফর্মে আছে ধরে নাও, আর এটা 2π/f2t ফর্মে আছে। তাহলে এখানে পাই পাই কেটে দাও, 2 দিয়ে কেটে দিলে 506 থেকে তোমার কত হবে? 253 হবে।
এফ টুটা, তাহলে এফ টুটা হয়ে যাচ্ছে 2π3 এখান থেকে। আর পাই পাই কেটে দিলে, 2 দিয়ে কাটে দিলে এখানে 250 হচ্ছে এফ ওয়ানটা। তাহলে এর মানে এফ ওয়ানটা হলো 250। এদের ডিফারেন্সটা কত? এদের ডিফারেন্সটা হচ্ছে 3। তাহলে এফ ওয়ান মাইনাস এফ টু ডিফারেন্সটা হচ্ছে 3। এর মানে 3টা বিট হবে পার সেকেন্ডে, পার সেকেন্ডে এটা, ঠিক আছে। কিন্তু কোশ্চেনে জিজ্ঞেস করেছে কি প্রতি মিনিটে। তাহলে 1 সেকেন্ডে যদি 3টা বিট হয়, তাহলে 1 মিনিটে কত হবে? 60 দিয়ে গুণ করে দাও, তাহলে 180। 1 মিনিটে 180টা বিট হবে। স্যার এটা ক্লিয়ার হলো না স্যার। কি এই যে স্যার ক্লিয়ার? বিটস এর সংখ্যা আপনি যে হ্যাঁ, বিটস এর সংখ্যাটা f1 মাইনাস f2 করলেন, ওটা কোথায় পড়েছিলাম স্যার থিওরিতে? এটা থিওরিতে বলেছিলাম তো, যে বিট মানে নাম্বার অফ বিট, যখন বিট বললাম না, যে বিটে আমি বললাম কি, যে আমি একটু বলে দিই না হয়, যে যখন আমরা ধরো স্থানীয় তরঙ্গ পড়ছিলাম, তো তখন আমি বলেছিলাম যে দুটো যদি আইডেন্টিক্যাল ওয়েভ হয়, ঠিক আছে, আর ওরা যদি এইভাবে করে সুপার ইম্পোজ হয় একে অপরের উপরে, তাহলে ওরা এইভাবে নোড অ্যান্টিনোড তৈরি করে। কিন্তু যদি এগুলো আইডেন্টিক্যাল না হয়ে স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ হয়, তাহলে ওরা বিট তৈরি করে, মানে বিট উৎপন্ন করে। বিট মানে কি, কোথাও আওয়াজটা বাড়বে আবার কমবে এরকম করে। মানে ধরো এটা এরকম ফ্রিকোয়েন্সি আছে, আর একটা ধরো বেশি ফ্রিকোয়েন্সি আছে একটু, তো নিশ্চয়ই এটার এফ ওয়ান আর এফ টুটা আলাদা আলাদা। তো এই বিট কতগুলো বিট হবে, তো সেটা এফ ওয়ান মাইনাস এফ টু এতগুলো বিট হবে পার সেকেন্ডে। তো এখানে এফ ওয়ান এফ টুটা বের করলাম, তো 3 আসলো, এটা পার সেকেন্ডে আসলো বিট। তাহলে 3 অ্যান্সার করে দেওয়া উচিত, কিন্তু এটা করব না কেন, এখানে পার মিনিটে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো পার সেকেন্ডে 3 হলে পার মিনিটে 180 হবে, ঠিক আছে। এটা আমি মনে হয় ক্লাসে বলেছিলাম তো। রেহানা বলবে কি বলেছিলাম কি, না বললে এই এখন থিওরিটা জেনে নাও। হয়নি মনে হচ্ছে। লাস্টের দিকে বলেছিলেন স্যার। হ্যাঁ, বলেছিলাম যে এটা বিট সেরকম সংখ্যাটা এত হয়, এফ ওয়ান মাইনাস এফ টু হয়। হ্যাঁ স্যার, আর মডেল নিতে হবে এটাও বলেছেন। হ্যাঁ, মড নিতে হবে, কারণ কোনটা বড় কোনটা ছোট আমরা সাইনে অত মাথা ঘামাবো না, ঠিক আছে। হ্যাঁ স্যার, স্যার এটা ডিফারেন্ট। বলেছেন আমি। আর যাই হোক, যদি ও এখন বুঝে গেছো না, হুম। আচ্ছা, তো তাহলেই হবে। বায়ুতে একটি চোঙাকৃতি নলের মূল সুরের কম্পাঙ্ক এফ। দেখো, বায়ুতে একটি চোঙাকৃতি নলের মূল সুরের কম্পাঙ্ক এফ মানে কি? মানে এখান থেকে কি বুঝবে? এখান থেকে তো এটা বুঝবে না যে ওই চোঙাটা কি এক মুখ বন্ধ আছে না দুমুখে খোলা আছে। এই স্টেটমেন্টটা পড়ে কি বুঝবে? নলের মূল স্যার ওটা কিছু দুমুখ খোলা। এটা মানে এটাই বুঝবে, দুমুখ খোলা আছে, ঠিক আছে, এরকম। তাহলে ওর মূল সুরের কম্পাঙ্ক হচ্ছে এফ, মানে নিউ ওয়ানটা, যেটা ফার্স্ট, যেটা সব থেকে কম যে ফ্রিকোয়েন্সিটা ওটা। এবার নলটিকে লম্বভাবে জলে নিমজ্জিত করলে, মানে এবার কি করা হয়েছে, জলে নিমজ্জিত করা হয়েছে, অর্ধ নিমজ্জিত করা হয়েছে, মানে অর্ধেকটা তুমি জলে ডুবিয়ে দিয়েছো এভাবে করে, জলের মধ্যে ডুবানো হয়েছে। তাহলে এখন যেটা সিচুয়েশন হলো, এটা কি দুমুখ খোলা হলো না একমুখ খোলা সিচুয়েশন হলো? এক মুখ খোলা। এখন একমুখ খোলা সিচুয়েশন খোলা হলো, স্যার। ঠিক। দৈর্ঘ্যটা তো অর্ধেক হয়ে যাবে স্যার। হ্যাঁ, এখানে পুরোটা যদি এল যখন ছিল, তখন যদি এল ছিল, তাহলে এখন L/2 হলো, কারণ এক মুখ খোলা, তো এইটুকু খালি L/2 আমাদের কাছে আছে, বায়ু আছে ওটাতেই, ঠিক আছে। তো এবার কি বলেছে, যে বায়ুস্তম্ভে মূল সুরের কম্পাঙ্ক হবে কত এখানে। তাহলে দেখো, আগে যে মূল সুরের কম্পাঙ্ক নিউ ওয়ান, সেটা দুমুখ খোলার জন্য কত ছিল? 500 ভি, না, ভি বাই টু। দুমুখ খোলা থাকলে 2L হয়, ভি/2L হয়, এটাই হয় না? হুম হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ। আর যদি একমুখ খোলা থাকে, তো মূল সুরের কম্পাঙ্কটা হয় V/4L। 4L। ফোরেল। হ্যাঁ, হুম। তো 4L তো হয়, কিন্তু এখানে এলটা হয়ে গেছে L/2। হুম তাহলে 2 কেটে গেলে আবার V/2Lই হলো। তাহলে এটা নিউ ওয়ান প্রাইম, যেটা ওটা নিউ ওয়ানের সাথে সমানই হলো, মানে এটারও এফই হলো। এপি হবে। তাহলে
এখানে মূল সুরের কম্পাঙ্ক কত হবে, তাহলে এটাও এফই হবে। ঠিক আছে, তাহলে এই তোমার এখানে কিভাবে ইউজ করতে হচ্ছে এই ফর্মুলা দুটো, ওটা শিখতে হবে। ঠিক আছে, তো কেস টু কেস এটা ভ্যারি করতে পারে, তো সেই হিসেবে আমরা ইউজ করব। এটা বুঝতে হবে যে কখন দুমুখ খোলা হচ্ছে, কখন এক মুখ খোলা থাকছে। এরপরেরটা দেখো, নিচের কোন তরঙ্গের মাধ্যমে শক্তি প্রবাহিত হয় না। তাহলে কোনটাতে হয় না, যেটা তোমার স্টেশনারি হয়, স্থাণু তরঙ্গ, তাই না? এখানে ওই কোনো, জায়গায় কেন্দ্র বিন্দু সৃষ্টি হয় তো, ওটা হ্যাঁ, স্যার। নোড অ্যান্টি নোডে রিডিস্ট্রিবিউট হয়ে যায়, তাহলে শক্তি প্রবাহিত হয় না এখানে। তারপরে একটি বদ্ধ নলের থেকে উৎপন্ন শব্দের মূল সুরের কম্পাঙ্ক 512 হার্টজ, মূল সুরটা বলে দিয়েছে, তাহলে এফ মানে নিউ ওয়ানটা বলে দিয়েছে 512 হার্টজ। এবার নলটির দুই মুখ খোলা হলে মূল সুরের কম্পাঙ্ক হবে, একটি বদ্ধ নলের থেকে উৎপন্ন ডবল হবে। শব্দের মূল সুরের এটা। এবার বলছে দুই মুখ খোলা, নলটির দুই মুখ খোলা হলে মূল সুরের কম্পাঙ্ক হবে কত, তাহলে সেই ক্ষেত্রে স্যার কত ডবল হবে? হয়ে যাবে। স্যার ওইটা আগে স্যার ফর্মুলাটা ভি কি বাই, হবে স্যার? নিউ দেখো ইকুয়াল না, টু, এখানে এখানে কি হবে, এটা হবে ভি বাই, এক মুখ খোলা হলে ভি 4L। বাই 4L হয়। ঠিক আছে, আর যদি দুই মুখ খোলা হয় তাহলে ভি বাই সেটা কি টু। হবে, ভি বাই 2L। 2L হয়, স্যার ডবল হবে। নিউ ওয়ানটা। তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা 4L হলো, ভি বাই 4L, মানে এটা 512, তাহলে 2 গুণ হচ্ছে, তাহলে এটা হবে 1024। ঠিক আছে। তারপরে দেখো, সমান চাপ ও ঘনত্বের একটি এক পারমাণবিক ও একটি দ্বিপারমাণবিক গ্যাসের শব্দের বেগ যথাক্রমে C1 আর C2 হলে কোনটা হবে। তো আমরা দেখো, এক পারমাণবিক আর দ্বিপারমাণবিক গ্যাস বলেছে, মানে যেমন ধরো হিলিয়াম একটা এক পারমাণবিক, আর্গন এগুলো, আর দ্বিপারমাণবিক মানে কি, যে হাইড্রোজেন অক্সিজেন এগুলো। তো সেই ক্ষেত্রে শব্দের বেগটা কোনটা কি হবে, তাহলে আমরা শব্দের বেগ যেটা জানি সেটা কি জানি, গামা, গামা। গামা আর টি বাই এম। ঘনত্বের সাথে ব্যস্ত। স্যার ওইটা চাপ আর ঘনত্বের সঙ্গে সম্পর্কটা বলতে হবে না, গামা পি বাই রো। হ্যাঁ, তুমি যদি এটা বলো যে ভি ওখানে বলে গামা, দিয়েছে ওইটা, গামা পি বাই আর রো পি বলছো, বাই রো সমান, হ্যাঁ ঠিক আছে, এটা বললেও হবে, সমান চাপ তাহলে রুট ওভার গামার সঙ্গে সমানুপাতিক। ঘনত্ব, ঠিক। তাহলে গামাটা প্রপোর্শনাল টু হচ্ছে, এই ভিটা প্রপোর্শনাল টু হচ্ছে গামা। তাহলে এক পারমাণবিক আর দ্বিপারমাণবিক, তো তাহলে ভি ওয়ানটাকে এক পারমাণবিক বলছি আর ভি টুটাকে দুই পারমাণবিক বলছি, তাহলে গামা ওয়ান বাই গামা টু হলো। এবার তাহলে আমাদের নেক্সট যেটা জানা গামা মান উচিত, হ্যাঁ শোনো, এবার নেক্সট যেটা জানা উচিত যে সেটা তাহলে গামা কার ক্ষেত্রে বেশি হয় বা কার ক্ষেত্রে কম হয়, এক পরমাণুর ক্ষেত্রে গামা কার বেশি হয় আর না দ্বিপরমাণুর ক্ষেত্রে গামা বেশি, এটা জানা উচিত। পরমাণুর ক্ষেত্রে তাহলে ওটা আমারটা কার বেশি হবে স্যার। কার ক্ষেত্রে এটা তোমরা ভালো করে বলতে পারবে তো, কেমিস্ট্রির লোকজন। স্যার এক পরমাণুর ক্ষেত্রে স্যার 1.66 সবাই, আর ওর ক্ষেত্রে 1.4। তো গামা ওয়ানটা বেশি হবে গামা টু থেকে, তাই তো? হ্যাঁ স্যার, এটা ওয়ান এক পয়েন্ট পরমাণু। সিক্স হয় আর এটা ওয়ান স্যার এটা পয়েন্ট ওয়ান, ফোর স্যার বলো। সেই মানগুলো কোথা থেকে বলছে স্যার এগুলো? না না মানগুলো ভ্যালুগুলো কেমিস্ট্রিতে এক্সাক্ট ভ্যালু আসতো, আছে স্যার? কেমিস্ট্রিতে ও পড়ানি গামা তুমি পি আর এগুলো। এই শোনো গামা। শোনো, এই শোনো, ও ওই এটা মনে রাখার দরকার ওই নেই, স্যার। শোনো হ্যাঁ মনে স্যার। রাখার দরকার নেই, আমি যেটা বলছি এটা শোনো। যদি তোমার এক পারমাণবিক গ্যাস হয়, যেমন একটা হিলিয়াম যদি নিই, হুম। তাহলে একে যখন তুমি এনার্জি দিবে তাহলে ওর যে ডিগ্রি অফ ফ্রিডম হয়, মানে কাঁপবে না ও, তাহলে ও তিন ভাবে কাঁপতে পারে খালি, এক্স এক্সিস বরাবর হয়তো কাঁপবে, নাহলে ওয়াই এক্সিস বরাবর, নাহলে জেড এক্সিস বরাবর, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। কিন্তু দ্বিপরমাণু যদি হয়, যেমন ধরো অক্সিজেন নিলাম O2, তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডম তিনটা তো আছেই, ট্রান্সলেশনাল, মানে এই বরাবর এক্স এক্সিস বরাবর কাঁপবে, ওয়াই এক্সিস বরাবর কাঁপবে, জেড এক্সিস বরাবর কাঁপবে, প্লাস রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডমও থাকে আর কি, মানে
হুম দুটো এইদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে এরকম করে, দুটো এই দিক বরাবর যাচ্ছে দুটো এই দিক বরাবর যাচ্ছে, মানে এক্সট্রা ডিগ্রি অফ ফ্রিডম, মানে তুমি যে এনার্জিটা দিবে ও বিভিন্নভাবে কাঁপতে ইউজ করতে পারে দ্বিপরমাণুগুলো, মানে ও তুমি যে এনার্জিটা দিচ্ছ ও নিজের টেম্পারেচার বাড়াচ্ছে না, ও ভাইব্রেশনে ইউজ করে নিচ্ছে। এর মানে যা ডিগ্রি অফ ফ্রিডম বেশি হবে তাকে বেশি এনার্জি দিতে হবে ওর টেম্পারেচারটা রাইজ করার জন্য, তাই না? হুম আর গামা ওয়ান যেটা, গামা মানে কি সিপি বাই সিভি, তাহলে সিভিটা আমরা দেখছি বেশি এনার্জি দিতে হচ্ছে, নিচেরটা যার বড় হবে সেটা গামাটা ছোট, তাহলে যেগুলো ডিগ্রি অফ ফ্রিডমটা সেম 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে গেলে বেশি তোমাকে এনার্জি দিতে হবে, তাহলে সিভিটা বড় হবে সেই ক্ষেত্রে। এর মানে সিভি যদি বড় হয় তাহলে গামাটা ছোট হবে, ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে ভাবতে হবে। আর এক্সাক্ট ভ্যালুটা সেটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, ঠিক আছে, ওগুলো মনে রাখতে পারো এমনি। তা কেমিস্ট্রিতে শর্ট কোশ্চেন হয় স্যার এরকম যে হ্যাঁ এক তো হ্যাঁ, পরমাণু এটা মনে রাখবে যে হ্যাঁ এটা বের করা যায় 1.6 না 1.62 না কত 1.6 আর 1.4 মনে হয়, তারপরে হ্যাঁ স্যার 1.2 হ্যাঁ 3 পরমাণুতে তো এটা ওজনের ক্ষেত্রে যদি বলো 1.2 মনে হয়। তো এটা মনে রাখবে, বাট যদি এখানে তো এক্সাক্ট ডাটাটা লাগছে না, এখানে শুধু 1.2। তোমার এমনি জানলেই হবে। এখানে তাহলে গামা ওয়ানটা গ্রেটার দেন গামা টু, এটা ক্লিয়ার তো, এই পুরোটা গ্রেটার দেন ওয়ান হবে, তাহলে কি হবে ভি ওয়ানটা গ্রেটার দেন ভি টু হচ্ছে না, মানে কোনো এক্সাক্ট ডাটা ইউজ না করতে হলে তো ভালোই আর কি। তাহলে এটা কোনটা হচ্ছে, এই হুম নাম্বারটা হচ্ছে। আর আর ওই ডাটাগুলো মনে রেখে দিবে, এখন তো এটাই তো সুযোগ যে ও বললো তো মনে রেখে দাও ভ্যালুগুলো, কোথা থেকে আসতো ওটা ইম্পর্টেন্ট নয়, তো ইম্পর্টেন্ট হচ্ছে যে মুখস্থ করে নাও, 1-2 বার লিখে নাও, যদি পরীক্ষায় চলে আসে তো পেয়ে যাবে, ব্যাস। বুঝতে পেরেছো আম্বিয়া? হ্যাঁ স্যার এ তুমি তাপগতিবিদ্যায় পাবে এটা থার্মোডাইনামিক্স। হ্যাঁ থার্মোডাইনামিক্সে পাবে, ঠিক। দেখো এগুলো তোমাদের যে এসএলএসটি আপেক্ষিক তাপ 2016-তে আসছিল এই ধরনের কোশ্চেন, হুম তাহলে একটু আইডিয়া পাবে। বলো তো কোন, এটা তো দেওয়াই আছে এখানে, এটা মেশিনই। ঠিক আছে এটা ষোলো বলো। জনের 10 এক্সটি ছিল না এক্সটি বলছে স্বরকম্প সৃষ্টির কারণ হলো কি? অসমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটি শব্দ তরঙ্গের ব্যতিচার, ব্যতিচার মানে সুপার ইম্পোজ যেটা হয়, হ্যাঁ উপরিপাত তাই তো। সুপার পজিশন, হ্যাঁ। মানে ব্যতিচার আসলে ইংলিশে আমরা ইন্টারফিয়ারেন্স বলি। ইন্টারফিয়ারেন্স মানে যে এনার্জিটা রিডিস্ট্রিবিউট হয়ে যাওয়া, ওই জিনিসটা। তো ওটাই তো আমি হবে তাহলে স্যার। হ্যাঁ তো ওটাই না, অসমান কম্পাঙ্ক, এটাই তো আমরা F1 মাইনাস F2 করলাম যে, তাহলে এটাই অ্যান্সার হবে, এটা দেওয়াই আছে এখানে। কিন্তু এটা বলো এটা, স্থান ও সময় স্যার। একটু স্যার একটু ও তো দোষা শুধু সময় এক্স আর টি এর উপরে। না দুটোর উপরেই, এক্স আর টি এর দুটোর উপরে উপরে না। তো। আমরা তো হ্যাঁ দেখেছি যে হুম এরকম হয় না যে এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স মাইনাস কে এক্স, তাহলে এক্সও আছে টিও স্যার আছে না। ওয়াই, ওয়াই স্যার ইজ ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স টি কমা দিয়ে লেখা আছে। হুম ওয়াই ইকুয়াল টু এ সাইন ওখানেই তো ওমেগা দেওয়া টি ছিল। প্লাস মাইনাস কে এক্স না। হুম 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 এটা তো হুম। আমরা জেনারেল ইকুয়েশনে ঠিক আছে পড়েছি, স্যার প্লাস বলছি। একটা ফাইও থাকে যদি ইনিশিয়াল ফেজ থাকে ওটা। তো তাহলে কোনটা হবে, এটা হবে। শব্দ থেকে স্যার দুটো আসছিল আগের বারে। 2016-তে দুটোই আসছে, আমরা এগুলো একটাও পড়ছি না এরকম, আমরা তো অন্য কিছুই করছি, কিন্তু তো কেউ জানে না যে কি আসবে, আমাদের তো হ্যাঁ স্যার ওটাই তো ভয় পড়তে লাগছে যে হবে। কি আসবে কি না। হ্যাঁ কোশ্চেন স্যার কি আসবে স্যার, কোথা থেকে দিবে, কোন অ্যাঙ্গেল থেকে বোঝা খুব মুশকিল। হ্যাঁ, কিন্তু শোনো, কিন্তু আমি বলছি যেটা, যে এই এখান থেকে আমাদের একটা হুম আইডিয়া নেওয়া উচিত যে ও তো জটিল দিচ্ছে না, কিন্তু একটু কনসেপচুয়ালি দিচ্ছে, থিওরিটিক্যালি হ্যাঁ দিচ্ছে, আমি এটা বলছি। এখানে দিয়েছে যে এগুলো স্যার থেকে। মাদ্রাসাতেও, স্যার মাদ্রাসায় একটা কোশ্চেন দিয়েছিল, বলবো স্যার? হুম, পাঠিয়ে দিবে, আমাকে পাঠিয়ে দিবে। এর স্যার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে পাঠা পাঠা। এটা দেখো, দুটো পড়েছিল স্যার, এগুলো মনে হয় মক টেস্টের কোশ্চেন গুলো। তিনটে পড়েছে। স্যার স্যার কনসেপ্টটা আমাদের বলে দিন স্যার। হুম,
পাঁচেরটা আমার করে দিন। স্যার পাঁচেরটা, হ্যাঁ পাঁচেরটা করে দিচ্ছি। ও, একের গুলো দেখো। না এখনো হয়নি। ওদের প্র্যাকটিস করতে দিন ওগুলো। এই শোনো, হ্যাঁ স্যার ওগুলো প্র্যাকটিস ভালো। হ্যাঁ এটা করে হ্যাঁ, নিবে ওরা তাহলে, বাড়িতে করবে স্যার এগুলো একই করবে। অঙ্কগুলো। আচ্ছা, হ্যাঁ এগুলো করে নিবে তাহলে। পাঁচেরটাও বলছে, বলছে একটি স্থাণু তরঙ্গের সমীকরণটা বলে দিয়েছে এটা। পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত? স্যার ওটা ল্যামডা বাই 2 জানি, ল্যামডা কিন্তু বাই 4। ল্যামডার মানটা ওখান থেকে বের করতে হবে, কিন্তু ওটা আমি পারি না। হ্যাঁ তো নিস্পন্দ বিন্দু ল্যামডা বাই 2 না, ল্যামডাটা বের করতে হবে, এটাই তো। তো এখানে দেখো, আহ, এটা যদি মানে আমাদের এটা ছিল না যে এরকম হয় না, যে এ এখানে সাইন কে এক্স প্লাস কস ওমেগা টি, এরকম এরকম একটা সমীকরণ আছে। বা এরকম একটা আমরা যখন সুপার পজিশন পড়লাম না, তো তখন এটা আসলো। স্যার y1 প্লাস y2 করে এলো এটা। দেখো আমি এটা বলছি, এটা হচ্ছে y1 ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, ধরো ওমেগা টি প্লাস কে এক্স। আর y2 ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে y1 প্লাস y2 যদি করো তাহলে এটা আসলো না। এখানে একটা cos কে এক্স এর টার্মে একটা আসছিল কিছু, কিন্তু এখানে সাইন কে এক্স এর টার্মে আছে। তো আমরা ওখানে সাইন মানে এখানে যদি সাইন না নিয়ে cos নিলাম, তো ওখানে সাইনের টার্মে আসবে। তো মেন পয়েন্ট হচ্ছে এখানে কে এক্স এটা আছে, তাহলে কেটা পাই বাই 4 হচ্ছে এর মানে। হ্যাঁ হ্যাঁ স্যার 2 পাই বাই ল্যামডা তাহলে টু মানে পাই ওটা। বাই ল্যামডা পেয়ে গেলে, পাই পাই কেটে গেল, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 8 হলো। তাহলে তাহলে 4 ল্যামডা হবে। ল্যামডা বাই 2 মানে 4। হ্যাঁ 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 স্যার বুঝেছি এবার। ঠিক আছে, আর এইগুলো স্যার তাহলে আপনি যে তোমরা করবে, অঙ্কগুলো হ্যাঁ। করেছিলেন না স্যার, সেই পিডিএফটা দেননি স্যার। কোনটা? ও, ওটা ভুলে গেছি। আচ্ছা স্যার ঠিক ওটা আছে, দিয়ে দেন। দিয়ে দেবো আজকে দিয়ে দিচ্ছি, মনে ঠিক করে আছে। দিবে আবার। হুম। স্যার একটা কোশ্চেন আছে 8-এরটা, সেই ধরনের কোশ্চেন একটু বললেন আবার বলে দেন। আটেরটা, হুম আটেরটা এটা, এটা হুম এসে যেটা বললেন। হ্যাঁ হ্যাঁ। এই গামা গামা এটা বলছে হুম একই উষ্ণতায় হাইড্রোজেনের গামাটা বলে দিয়েছে এখানে, আর হিলিয়ামের গামাটা বলে দেখো হাইড্রোজেনটা তোমার দ্বিপরমাণুক, আর এটা এটা। তো এটা যদি হয় তাহলে গ্যাসে শব্দের বেগের অনুপাত কত? একই উষ্ণতায় বলে দিয়েছে, মানে টেম্পারেচারটা ফিক্সড বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি ভি হুম ইজ ইকুয়াল টু গামা পি বাই রো, কিন্তু টেম্পারেচার আছে তো আর টি বাই ওটা যেটা বলবো, গামা আর টি বাই এম। এবার দেখো এখানে গামা তো বলে দিয়েছে দুটোর, আর তো কনস্ট্যান্ট সেম দুটোর ক্ষেত্রে, টেম্পারেচারও কনস্ট্যান্ট, মানে গামা প্রপোর্শনাল টু, এই সরি ভি প্রপোর্শনাল টু গামা বাই এম হচ্ছে তাহলে, হ্যাঁ স্যার এটা দিয়ে করলেই হয়ে যাবে। গামা বাই এম। তাহলে আমরা ভি হাইড্রোজেন বাই ভি হিলিয়াম বের করতে হবে। তাহলে ভি হাইড্রোজেন বাই ভি হিলিয়াম যদি করি, তাহলে গামা হাইড্রোজেন বাই এম হাইড্রোজেন, আর এখানে এম ডিভাইড বাই করলে উল্টো হয়ে যাবে, এম হিলিয়াম বাই গামা হিলিয়াম, এই জিনিসটা। তাহলে দেখো গামা হাইড্রোজেন কত, 7/5। ঠিক আছে, তো আমি এখানে ছোট করে লিখছি 7/5। আর নিচে গামা হিলিয়াম কত, 5/3, তাহলে উল্টে গেলে 3/5 হয়ে যায়। আর এম হাইড্রোজেন কত, হাইড্রোজেনের H2 মানে 2, আর এম হিলিয়াম, হুম হিলিয়াম মানে কত 4। ওটা মানে হিলিয়ামের তোমার যদি মলিকুলার ওয়েট দেখো তাহলে 4 হয় হুম না, Hg2 4। হুম 2He4। তো এটা কেটে গেল, আর
তাহলে কত, 3 2 যা 6, 7 যা 42, আর নিচে 25, 25 থেকে 5 বের হবে, আর 42 তো এটা স্কোয়ার রুট করা যাবে না, তাহলে 42:5, অপশন এটা। ঠিক আছে, হ্যাঁ স্যার। মানে তাহলে কি বোঝা কি গেল, বোঝা গেল আমাদের এই দুটো রিলেশন জানা আছে না, ভি ইজ ইকুয়াল টু গামা পি বাই রো। তাহলে যদি প্রেশার রো কনস্ট্যান্ট বলে দেয় তো এটা ইউজ করব গামা দিয়ে খালি, আর যদি টেম্পারেচার যদি কনস্ট্যান্ট বলে দেয় তাহলে গামা আর টি বাই এম এটা ইউজ করব। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে আমরা ইউজ করব। ওকে, ইয়েস। আচ্ছা এরপরে একটা ও কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনটা হয়েছে কি তোমার? না স্যার, এটা হয়নি। আচ্ছা এটা বুঝতে দেখো, পারিনি কি মানে ব্যাপার। আসলে ব্যাপারটা কি বলেছে, একটি টার্ন করা তারের মধ্যে দিয়ে প্রবাহমান চলতরঙ্গের সমীকরণ এটা, মানে এটা তার আছে ধরো এরকম, এবার এর মধ্যে স্যার, দিয়ে যে, এটা কি সমান এবং বিপরীত হবে ওটা? হ্যাঁ হ্যাঁ, মানে তোমাকে নিস্পন্দ বিন্দু না, মানে x ইকুয়াল টু জিরোতে নিস্পন্দ হতে হবে, তো হ্যাঁ, মানে সুপার ইম্পোজ বিপরীত দিক হবে, থেকে একটা সমান আসবে, ওটা কি? আমি ওটাই ভাবছিলাম একবার। মানে y1 প্লাস y2 করে যে রেজাল্টটা আসবে x ইকুয়াল টু জিরো বসালে জিরো হতে হবে এই জিনিসটা। আচ্ছা। তো এটা কখন পসিবল হবে, কখন পসিবল হবে, যদি নিশ্চয়ই সাইনটা আলাদা আলাদা হয়, তাই না? তাহলে এটা তো এমনি হবে না, এটা এমনি হবে না, বিস্তারটা আলাদা হলেই তো পসিবল আছে না। এর মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি বসাই তাহলে হবে। কিন্তু সমস্যা হচ্ছে দেখো, এখানে তো এটা মাইনাস কে এক্স, মানে এটা যাচ্ছে কোন দিকে, ক্লাসের দিকে। প্লাসের দিকে, তো তখন নিশ্চয়ই তাহলে বিপরীত দিক এখানে থেকে বিপরীত আসবে। দিকেরটা আসতে হবে, তাহলে প্লাস কে এক্স এটা হবে, তাহলে বি নাম্বারটা অ্যান্সার হওয়ার কথা। আচ্ছা স্যার। ঠিক আছে। হুম। হুম। তো বাকি যেগুলো আছে তো ওগুলো তোমরা করবে। স্যার, আর একটা দিয়েছি মনে হয়, দেখুন তো। দিয়েছো তো, আমার মনে হয় ওটা হয়ে গেছে নাকি, কোনটার কথা যে বলছো, দাঁড়াও দেখি। স্যার, দশা পার্থক্যের ওই অঙ্কটা একটা আছে, দেখুন আমি ওটা করেছি, ওটা তো উত্তর মেলেনি, ওটা বুঝতে পারিনি। দশা পার্থক্য দিয়ে, দাঁড়াও হ্যাঁ দেখে নি। হ্যাঁ। মানে দুটি চলতরঙ্গের সমীকরণ যথাক্রমে y1 আর y2 ইকুয়াল টু -4, ওটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত, এটাই তো? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা ঠিক আছে, নিয়ে আসি। এই কোশ্চেনটা না? হ্যাঁ স্যার, দুটোই সাইনে তো কনভার্ট করতে হবে, মানে কসটাকে সাইনে। তো সেখানে পাই/2 আসছে তো। হ্যাঁ, তো তো এটা যদি করো, পাই/2।
একটা হচ্ছে সাইন ওমেগা টি প্লাস কে এক্স, আর এটা হচ্ছে মাইনাস আছে এখানে, ঠিক আছে? তো মাইনাস আছে, তো ওটাকে তোমাকে সাইনে নিয়ে আসতে হবে। তাহলে কস পাই বাই টু প্লাস থিটা কত হয়? সাইন থিটা। দেখো, অল সাইন, অল সাইন, কসটা তো সাইন হবেই, কিন্তু এটা সাইনের ঘর, মানে মাইনাস সাইন হবে। মাইনাস সাইন থিটা। হ্যাঁ, তাহলে কস পাই বাই টু প্লাস থিটা মানে মাইনাস সাইন থিটা না, কারণ এখানে সবগুলো পজিটিভ, এখানে শুধু সাইনটা পজিটিভ, কিন্তু এটা তো কস আছে, তো এটা পজিটিভ হবে না। আর যেহেতু ওয়ান টাইমস এটা আছে, তো কসটা সাইনে চেঞ্জ হবে, আর এটা মাইনাস এটা আসবে। তো এটাকে আমি এইভাবে লিখতে পারবো, ফোর কস, এই কসটা না, সাইন পাই বাই টু ওমেগা টি প্লাস কে এক্স লেখা যাবে কি? হ্যাঁ স্যার, মাইনাসটা কি হবে তাহলে? মাইনাসটা ওই প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। না না, মাইনাস মাইনাসে প্লাস হলো না, মানে ওটা -4 ছিল না স্যার? কস থেকে সাইনে এলেন, তাহলে কি ওটা সাইন প্লাস সাইন হলো, ওটা না না, বলছি। সাইন পাই বাই টু প্লাস থিটা মানে কি? না না, কস পাই বাই টু না, সাইন পাই বাই টু প্লাস থিটা মানে কি, এটা বল। তাহলে প্লাস কস থিটাই হবে না? না না, ওটা করলে হবে না, তাহলে পাই বাই টু হচ্ছে না। এখানে 3 পাই বাই 2 অপশান আছে, 3 পাই বাই 2 যদি নাও, তাহলে 3 পাই বাই 2 প্লাস থিটা যদি করো, তাহলে কি হবে, সাইনটা কস হবে, আর এটা অল সাইন টেন কস, কসের ঘর, মানে তাও তো প্লাসই হবে। এটা আমি বুঝতে পারছি না স্যার। আচ্ছা দাঁড়াও, আমি গ্রাফটা একটু দেখে নিই। -1 কোথায় হয় কসের? এটা হচ্ছে 0, এটা পাই বাই 2, আর পাই, কস পাই মানে -1 হয়, তাই না? হ্যাঁ। হ্যাঁ। কস পাই মানে -1 হয়। তাহলে কস পাই প্লাস থিটা যদি করো, তাহলে কি হবে? বা কস পাই বাই 2 মাইনাস থিটা মানে সাইন থিটা হয় না? কস পাই বাই 2 মাইনাস থিটা মানে সাইন থিটা, আর সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। আচ্ছা, 1 মিনিট দাঁড়া, আমি একটু বলছি। এই জিনিসটাকে অ্যারেঞ্জমেন্ট করে কিভাবে লেখা যায়, এইভাবে লিখতে পারবো আমার মনে হয়। এই পুরো জিনিসটাকে আমি থিটা ধরে নিচ্ছি সুবিধার জন্য, ওমেগা টি প্লাস কে এক্সটাকে থিটা ধরে নিচ্ছি, এই পুরো জিনিসটাকে থিটা ধরে নিচ্ছি। তো বেসিক্যালি -4 কস থিটা, এই জিনিসটাকে সাইন থিটা টার্মে লিখতে হবে, ঠিক আছে? তো এটা দেখো, সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে কস থিটা হয়, তাই না? কিন্তু দুই দিকে যদি আমি মাইনাস গুণ করে দিই, তাহলে এখানেও মাইনাস হবে, তাহলে মাইনাস কস থিটা মানে মাইনাস সাইন পাই বাই 2 মাইনাস থিটা। এবার মাইনাসটা ভেতরে ঢোকানো যায়, তো সাইন থিটা মাইনাস পাই বাই 2 হয়ে যাবে এর মানে।
সাইন থিটা মাইনাস পাই বাই টু হবে। মানে সাইন থিটা মাইনাস পাই বাই টু যদি করি তাহলে মাইনাস কস থিটা হবে। এর মানে মাইনাস কস থিটাকে সাইন থিটা মাইনাস পাই বাই টু লিখতে পারবো। তার মানে হচ্ছে যে এখানে 4 সাইন থিটা ওমেগা টি প্লাস কে এক্স মাইনাস পাই বাই টু করতে পারবো। ঠিক আছে, তো ব্যাপারটা কি দাঁড়ালো, এই দুটোর মধ্যে যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে সেটা পাই বাই টু এর ডিফারেন্স হচ্ছে, বাট এই সেকেন্ড যে ওয়েভটা সেটা ল্যাগ করছে। ঠিক আছে, ল্যাগ করছে, মানে মাইনাস পাই বাই টু না, মানে এরকম ব্যাপারটা যে ওয়াই ওয়ানটা যদি এইভাবে শুরু হয় তাহলে ওয়াই টুটা এখান থেকেই শুরু হয়, মাইনাস এখান থেকে। এভাবে করে। তাই এখানে একটা তো এটা অপশন হতে পারে, মানে পাই বাই টু অপশন হতে পারে, ঠিক আছে, কিন্তু ল্যাগ করছে। পাই বাই টু তো উত্তর দেয়নি, ওটাই তো বলছে 3 পাই বাই হ্যাঁ, টু কি করে হলো। আর একটা অপশন 3 পাই বাই 2 হতে পারে, আমি বলছি যে মানে যখন আমরা দেখি যে পাই বাই টু, মানে এই জিনিসটা মাইনাস পাই বাই টু, তো মাইনাস পাই বাই টু মানে এই দিকে, এখান থেকে এই দিকে এই ফেজটার কথা বলছে থিটাটা। এবার এটা তো তোমার কি হচ্ছে, তোমার ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, কিন্তু আমরা এইভাবে যদি কনসিডার করি এই জিনিসটা, তাহলে এটা হয়ে যাবে 3 পাই বাই 2, অ্যান্টি ক্লকওয়াইজ যদি কনসিডার করি। মানে তুমি মাইনাস পাই বাই টু লেখা বলো, মাইনাস পাই বাই টু যদি বলো এদিক থেকে যাও তো মাইনাস পাই বাই টু হচ্ছে, আর এদিক থেকে গেলে 3 পাই বাই 2 হচ্ছে। মানে দুটোই পসিবল অ্যান্সার আছে এটাতে, এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে, দুটোই অ্যান্সার ঠিক আসলে। কিন্তু নর্মালি আমরা ছোটটাই নিই, কিন্তু ও কোথা থেকে, কোন কোশ্চেন এগুলো কোথা থেকে পেয়েছো? স্যার লাস্ট পেজে মক টেস্ট আছে না 10টা, ও, এখানে তখন যে ছোটটাই নেওয়া হয় বেসিক্যালি, 5/2টা। মানে এটা যদি পরীক্ষায় কোশ্চেন আসে তো এখানে যে কোনো একটা যদি কেউ করে তো এটাতে নাম্বার দিয়ে দেওয়ার কথা, 5/2 হবে, 3 পাই বাই 2 হবে। কারণ এখানে কিছু বলেনি, খালি বলেছে দশা পার্থক্য কত। তো আমি যদি পাই বাই 2 অ্যান্সারটা করি এর মানে পাই বাই 2 নিয়ে পিছিয়ে আছে ও, এই ওয়াই 2টা। ঠিক আছে, কিন্তু 3 পাই বাই 2 যদি বলি তাহলে সেই ক্ষেত্রে এই দিকের ব্যাপারটা মানে ওটা এগিয়ে থাকবে তখন 3 পাই বাই 2 দিয়ে। -4 যদি না থাকতো, ওটা মনে করো শুধু +4 যদি থাকতো হ্যাঁ, তাহলেও কি না, একই উত্তর হতো? যদি +4 থাকতো তাহলে তো কি, মানে এটা পাই বাই 2 এর ডিফারেন্সই হতো, তখন তো অত ঝামেলা হতো না। ওটা মনে রাখতে হবে স্যার, মাইনাস থাকলে 3 পাই বাই 2 করতে হবে। হ্যাঁ, এটা এটা যে আসবে পরীক্ষায় কে বললো? না আমি বলছি যদি আসে মনে রাখবো, যেমন কোনো কিছু তো মনে রাখছে স্যার, যেমন ওই আগেরটা মনে রাখলাম না হ্যাঁ, যে যদি এটা যদি পরীক্ষায় আসে তো মনে থেকেই যাবে, আর মনে রাখার দরকার নেই। এটাতে হ্যাঁ মানে এটা এত আলোচনা আলোচনা করে করা বলবো। হলো যে এটা যদি আসে তো মনে থেকে যাবে, যেটা দিয়ে দিবে। কিন্তু এটাও পসিবল অ্যান্সার, বুঝতে পেরেছো তো, এটা নিয়ে অনেক চ্যালেঞ্জ হতে পারে আর কি, এটা বলছি। হ্যাঁ স্যার কিন্তু ঠিক আছে। তোমাদের যদি আসে তো কি করবে, ওটাই দিয়ে দিবে তাহলে।